Mirchi Plus presents Har Him Horror. কত রাত আলো জ্বলে না ঘরে। দিনের বেলা চটের দেওয়ালের শতছিদ্র আর একটা নদীমুখী ঘুপচি জানলা দিয়ে যা সামান্য সূর্যের আলো ঢোকে, ওতেই মনসুর মিয়ার স্নান। সন্ধে ঘোর হতে না হতেই মুখ কালো হয়ে আসে বুড়ো মিয়ার। উদাসীন চোখে তাকিয়ে থাকে নদীর দিকে। পুরনো এই কবর খোলার ঠিক পিছনেই ইছামতি নদী তীর তীর বেগে বয়ে যাচ্ছে সুন্দরবনের পথে। নদীর ওপারে বাংলাদেশ। বহু বছর হল কবর খোলা একরকম বন্ধ। 47-এর আগে আশেপাশের প্রায় সব গ্রামের লোকই ছিল মুসলমান। তখন প্রায় রোজ একটা করে কবর পড়ত। মনসুরের বাবা রহিম মিয়া তখন ছিলেন কবর খোলার কেয়ারটেকার। এক বছর এক বিলিতি মেমের কাছে ইংরেজি শেখা রহিম নিজেকে ওই নামেই পরিচয় করাতেন। নদীর ধারে একটা ছোট্ট দোচালা বাড়ি ছিল রহিমের। ওই বাড়িতেই মা বাবার সঙ্গে শৈশব কাটিয়েছে মনসুর। মনসুরের বয়স যখন বছর 20, তখন এক ঝড়ে গাছ চাপা পড়ে মারা যান রহিম আর রহিমের বউ শারমিন। ততদিনে ভারত স্বাধীন হয়েছে। আশেপাশের মুসলমান গ্রাম ফাঁকা হতে শুরু করেছে। পূর্ব বাংলা থেকে হিন্দুরা এসে এইসব গ্রামে ঘর বাঁধছে, আর গ্রামের মুসলমানরা চলে যাচ্ছে ওপারে। ওইসব হিন্দুদের জায়গা জমিতে সংসার শুরু করছে তারা। ক্রমশ স্থবির হয়ে পড়ছে কবর খোলা। বেঁচে থাকতে রহিম যদিও পূর্ব পাকিস্তান যাওয়ার কথা ঘুণাক্ষরেও ভাবেনি। নিজের গ্রাম নিজের মাটি ছেড়ে অন্য দেশে কেন যাবে সে? বাপের মৃত্যুর পর মনসুরও ভাবল না। ইতিমধ্যে একদিন ভাঙনে তলিয়ে গেল মনসুরের বাড়ি। কি করবে, কোথায় উঠবে ভেবে না পেয়ে খোলার মধ্যে পাঁচিল ঘেঁষে একটা আধভাঙা যে ঘর ছিল, ওটাতেই বসবাস শুরু করল মনসুর। ইদানিং একেবারেই মরা আসে না। যতদূর চোখ যায় সবাই হিন্দু। অনেক দূরে 2-1টা গ্রামে কয়েক ঘর মুসলমান থাকলেও এত দূরের কবরে কেউ আসে না। মনসুরের আয় রোজগারও কমতে কমতে প্রায় শূন্য। এখন আশপাশের বাগান থেকে শাক পাতা তুলে এনে কোনোদিন মেটে আলু, কোনোদিন ওলকচু, রাঙা আলু এসবের সঙ্গেই সেদ্ধ করে খায়। কোনো দিন আশেপাশের গ্রাম থেকে ভিক্ষে করে চাল নিয়ে আসে। কবর খোলার পাশের মজা পুকুরে বড়শি ফেলে 1-2 কই মাছ ধরে। অনেকবার ভেবেছে মনসুর এই গ্রাম ছেড়ে দূরের কোনো মুসল্লি গাঁয়ে চলে যাবে। অনেকবার যাওয়ার জন্য পোটলা পুঁটলিও বেঁধেছে, কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়াটা হয়ে ওঠেনি। প্রতিবার মনসুরের মনের উঠোনে ভেসে উঠেছে বাবার দৃঢ় মুখটা, নিজের মাটি ছেড়ে অন্য জায়গায় কেন যামু? গ্রামের বর্তমান বাসিন্দারা মনসুরকে খুব একটা চেনে না, আর চিনলেও তেমন পাত্তা দেয় না। ওরা হিন্দু, কবরখানার অকেজো দারোয়ানের সঙ্গে ওদের আর কি খাতির থাকবে এমন। মনসুর তবুও গ্রাম ছেড়ে যায়নি, ভিটে ছেড়ে যায়নি। সারাদিন কবর খোলার আশেপাশে ঘুরে বেড়ায়, পুরনো ভাঙাচোরা কবরগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখে। মনে করার চেষ্টা করে কোনটা কার কবর। ওর বাপ মায়ের কবরটা একেবারে নদীর ধারে। চাঁদনি রাতে ওখানেই বসে থাকে মনসুর, দোয়া পড়ে, কখনো কখনো অস্পষ্ট সুরে গান গায়, কখনো আবার হাউ হাউ করে কাঁদে। এখন মনসুরের বয়স 70 ছুঁই ছুঁই। শরীর ভেঙে গেছে। হাঁটার সময় বেঁকে আসে মেরুদণ্ডের হাড়। কাশির সঙ্গে প্রায় দলা দলা রক্ত বেরোয়। ও বোঝে খুব বেশি সময় হাতে আর নেই। এই শরীর নিয়ে 3-4 গ্রাম পেরিয়ে কোনো মুসলমান গ্রাম পর্যন্ত সে আর যেতে পারবে না। এখানেই এই কবর খোলাতেই মরতে হবে ওকে। একটা চোরা দুঃখ স্রোত মাঝে মাঝে ভিজিয়ে দেয় মনসুরের প্রায় শুকিয়ে আসা আঁখি পল্লব।
ওর লাশটা ঠিকমতো দাফন হবে না, কেউ কবর দেবে না, হয়তো কেউ জানবেও না মনসুর মারা গেছে। এই ঘরে নয়তো কবর খোলার আনাচে কানাচে কোথাও পড়ে থাকবে ভাঙাচোরা শরীরটা, পচে মাটির সঙ্গে মিশে যাবে, নয়তো শেয়াল কুকুরে খাবে। দু সপ্তাহ হতে চলল কেরোসিন ফুরিয়েছে। অবশ্য 1.5 মাসের ওপরে উনুনে চাল না চড়া বাড়িতে এটা আহামরি বিস্ময়কর কোনো দৃশ্য নয়। রোজ সন্ধে নামতে না নামতেই অন্ধকার ঘিরে ধরে মনসুরের সর্বাঙ্গ। আকাশে চাঁদ থাকলে যদিও খুব একটা অসুবিধা হতো না মনসুরের। চাঁদের আলো যে কত উজ্জ্বল তা প্রথমবার যখন কেরোসিন ফুরিয়েছিল সেই রাতে টের পেয়েছিল মনসুর। এখন ভরা শ্রাবণ, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। যেদিন বৃষ্টি হচ্ছে না সেদিন আকাশ ভরা গাঢ় মেঘ। সন্ধে ঘুরতেই সারা কবর খোলা একতাল অন্ধকারের মতো জেগে ওঠে ইছামতির পাড়ে। আজ অবশ্য সন্ধ্যের আকাশ অপেক্ষাকৃত পরিষ্কার। কাল সারা রাত উন্মাদ ঝড় তাণ্ডব করেছে গ্রামে। এই একটু আগে বিকেলে বৃষ্টি থেমেছে। কাল সন্ধ্যের পর আর ঘর থেকে বেরোয়নি মনসুর। কেবল সকালবেলা একবার প্রাতকৃত্য করতে গিয়েছিল কবর খোলার পেছনে। ঘরে কোনো খাবার নেই। ফিরে এসে 1 ঘটি জল আর 2টো পেয়ারা খেয়ে আবার শুয়ে পড়েছিল। ঘুম ভাঙল সেই সন্ধ্যায়। সারাদিন জল ঝরিয়ে ক্লান্ত মেঘ আশ্রয় নিয়েছে আকাশের পশ্চিম কোণে। বাকি আকাশ পরিষ্কার। ঘোলাটে নীলচে কালো রঙে নেমে আসছে রাত্রির শামিয়ানা। ঘুম থেকে উঠে নদীর দিকে হাঁটতে গেল মনসুর। বৃষ্টি শেষের ঠান্ডা হাওয়া ওর বড় মিঠে লাগে। পাড়ে দাঁড়িয়ে বেশ জোরে জোরে 2টো শ্বাস নিল। জীর্ণ বুকের খাঁচা এত বড় শ্বাসের ধাক্কায় লাফিয়ে উঠল ঢেউয়ের মতো। আর তখনই দৃশ্যটা নজরে পড়ল মনসুরের। গ্রামের রাস্তা ধরে কে যেন হেঁটে আসছে নদীর দিকে। অন্ধকারে মুখ চেনা যাচ্ছে না, তবে পথিক যে মেয়ে তা ঠাউর করা যায়। আর যেটা ঠাউর করা যায় সেটা হলো মেয়েটির এক হাতে ধরা একটা প্রদীপ। শাড়ি পিঁচিয়ে বেশ কায়দা করে বুকের কাছে ধরে হাঁটছে, যাতে হাওয়ার ঝাপটায় প্রদীপটা নিভে না যায়। 2 সপ্তাহ পর জীবন্ত আলো দেখে চোখ চিকচিক করে উঠল মনসুরের। মেয়েটাকে বলবো আমার ঘরে একটু আলো দিয়ে যেতে, অল্প একটু কেরোসিন। হিন্দুর মেয়ে যদি আমার ঘরে যেতে না চায়, বরং আমি পিদিমটা নিয়ে আসি, নদীর পাড় থেকেই চেয়ে নেব। হাজার একটা ভাবনা শুরু হলো মনসুরের মাথায়। ইতিমধ্যে মেয়েটা অনেকটাই এগিয়ে এসেছে। ভালো করে চেয়ে দেখল মনসুর, না, এই মেয়েকে সে চেনে না। তা হোক অচেনা, একটু আলো একটু আগুন তার চাই। দূর থেকেই চিৎকার করলো মনসুর, ও খুকি, আমায় একটু তেল দেবে? আমার ঘরে একদম তেল নেই, পিদিম জ্বলে না গো। মেয়েটি যেন মনসুরের কথা শুনেও শুনতে পেল না। ওকে পাশ কাটিয়ে যে গতিতে নদীর দিকে যাচ্ছিল সেই গতিতেই নেমে গেল নদীর ঘাটে। তারপর প্রদীপটা ভাসিয়ে দিল বর্ষা স্নাতা নদীর জলে। দ্বিতীয় দিনও একই ঘটনার পুনরাবৃত্তি। মনসুরের হাজার অনুনয়েও এক চুল প্রক্ষিপ্ত হল না মেয়েটির পদক্ষেপ। আজ যদিও কিছু প্রশ্ন জাগলো মনসুরের। মেয়েটি কি? ভর সন্ধেবেলায় কেনই বা এইভাবে এসে নদীতে প্রদীপ ভাসাচ্ছে? এই গ্রামের মেয়ে হলে মনসুর মুখটা অন্তত চিনত। মেয়েটি তো এই গ্রামেরও নয়। সবচেয়ে বড় কথা, মনসুরকে আগুন না দিক ক্ষতি নেই, মুখে বলে দিলেই তো হয়ে যায়। কিন্তু ও এমনভাবে হাঁটছে যেন মনসুরকে দেখতেই পাচ্ছে না। তাহলে কি? ভাবতে ভাবতে বহু বছর পর
মনসুরের মলিন শরীর শিউরে উঠল। মেয়েটি কে? দুদিন পর আজ আবার ঝড় শুরু হয়েছে বিকেল থেকে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। তবু কিসের এক অদম্য টানে ঝড় জল মাথায় করে নদীর ঘাটে গিয়ে দাঁড়ালো মনসুর। ওর মন বলছিল মেয়েটি আজকেও আসবে। এলো কিছুক্ষণ পর। ততক্ষণে বৃষ্টির ফোঁটা ধুলোর মতো ঘিরে ধরেছে চারপাশ। অমন জলের মধ্যেও এক অপূর্ব কায়দায় কাপড় দিয়ে ঢেকে জ্বলন্ত প্রদীপ নিয়ে হেঁটে আসছে মেয়েটা। আজ যদিও মনসুর কোনো কথা বলল না, আগুনও চাইল না। সে জানে এই মেয়ে তাকে আগুন দেবে না। মনসুর আজ দাঁড়িয়ে দেখছে মেয়েটি কি করে। মেয়েটি দৃপ্ত পায়ে ঘাট ভেঙে একেবারে নদীর কিনারে গিয়ে দাঁড়ালো। আঁচলের নিচ থেকে মাটির প্রদীপটা বের করে ভাসিয়ে দিল নদীতে। প্রায় সঙ্গে সঙ্গে বৃষ্টির ফোঁটায় নিভে গেল প্রদীপ। তারপর ধীরে সুস্থে পাড়ে উঠে এলো। সারা শরীর ভিজে জবজব করছে। পাড় ছেড়ে উঠে যে বটগাছের নিচে মনসুর দাঁড়িয়েছিল সেদিকে একবার ফিরে তাকালো মেয়েটি। চোখাচোখি হলো মনসুরের সঙ্গে। বৃষ্টির মধ্যেই মনসুর স্পষ্ট দেখতে পেল মেয়েটার চোখ সাদা, অনুভূতিহীন। ওর মনে হলো মেয়েটা ওর দিকে তাকালেও ওকে ঠিক দেখছে না, বরং ওর ফ্যাকাশে দৃষ্টি মনসুর, বটগাছ, নদীপথ সব ছাড়িয়ে কোনো এক অসীমে গিয়ে ধাক্কা খাচ্ছে। সারা জীবন কবরে কাটানো মনসুর জানে এমন চোখ কোনো জ্যান্ত মানুষের হতে পারে না। হাত পা কেঁপে উঠল তার। ইতিমধ্যে মেয়েটা আবার গ্রামের পথ ধরেছে। আর দাঁড়িয়ে থাকতে পারল না মনসুর। নড়বড়ে শরীর নিয়ে কোনো ক্রমে দৌড়ে চলে এলো নিজের অন্ধকার ঘরে। ক্রমশ নিস্তেজ হয়ে আসছে মনসুরের বৃদ্ধ শরীর। তাহলে কি ডাক এসেছে? আলোহীন ঘরে মোটামুটি আন্দাজ করে চৌকিটার দিকে এগোলো মনসুর। ঘুম পাচ্ছে। একটু আগের ভয়টা চেপে বসেছে চোখে। এটাই হয়তো ওর শেষ ঘুম। বাবা বলতো মরার ঠিক আগে মানুষ পরীদের দেখতে পায়। পরীরা বোবা, কথা বলতে পারে না, শুধু তাকায়। ওই তাকানো কোনো মানুষ এড়াতে পারে না। আজ ঘুমের মধ্যে পরীরা আসবে, নিয়ে যাবে মনসুরকে। মাটির দেশ ছেড়ে নিয়ে যাবে আলোর দেশে। বাবার বলা কথাগুলো বড্ড বেশি মনে পড়ছে আজ। ঘুম ঘুম চোখে চৌকিতে উঠতে গিয়ে থমকে গেল মনসুর। কে যেন শুয়ে আছে চৌকির ওপর। ঠান্ডা শুকনো একটা হাতের স্পর্শ টের পেল মনসুর। আর ঠিক তখনই চমকে উঠল বিদ্যুৎ। ঘরের মধ্যে পলকের জন্য ছিটকে এলো চোখ ধাঁধিয়ে দেওয়া আলো। মনসুর দেখল তার প্রাগৈতিহাসিক চৌকিতে শুয়ে আছে প্রায় শুকিয়ে আসা একটা মৃতদেহ। মৃতের নাম মনসুর আলী। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।